সম্প্রতি একটি খবরে জানা গেছে যে পাকিস্তান তুরস্ককে তার একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ভূমি বা সিগনিফিক্যান্ট পিস অফ ল্যান্ড প্রায় বিনামূল্যে দিয়ে দিয়েছে। এটি হতে পারে পাকিস্তানকে সামনে রেখে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটি স্ট্র্যাটেজিক ডিল, যা দক্ষিণ এশিয়ায় নতুন জিওপলিটিক্যাল টেনশনের সূচনা করেছে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে অপারেশন সিঁদুরের পর পাকিস্তান তুরস্ককে তাদের দিকে আরও বেশিভাবে আকর্ষণ করার প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু এবার তা একটি ভূমি চুক্তির মাধ্যমে। পাকিস্তান তুরস্ককে করাচি ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি এক্সপোর্ট প্রমোশন জোন বা ইপিজেড স্থাপনের জন্য প্রায় 1000 একরের জমি বিনামূল্যে দেওয়ার প্রস্তাব দিয়েছে, যার একমাত্র লক্ষ্য হল তুর্কি বিনিয়োগকে আকর্ষণ করা, যার মাধ্যমে তুরস্ক পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্যের মূল্য প্রায় $5 বিলিয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবং পাকিস্তান ইতিমধ্যে তুরস্কের কোম্পানিগুলিকে কিছু কর ছাড়, সাশ্রয়ী মূল্যে সুযোগ সুবিধা এবং এক্সপোর্ট ইনসেন্টিভস প্রদান করার কথাও ঘোষণা করেছে। কারণ করাচি হলো এমন একটি পোর্ট সিটি বা বন্দর নগরী যেখানে একটি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রয়েছে। পাকিস্তানের বিন কাসিম বন্দরটিও সেখানেই রয়েছে এবং এই কারণেই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার করাচি ইন্ডাস্ট্রিয়াল পার্কের নতুন ইপিজেড নির্মাণের জন্য তুরস্ককে এই প্রস্তাবটি দিয়েছে। আপনারা হয়তো সবাই জানেন যে তুরস্ক পাকিস্তানের নতুন পার্টনার নয়। তুরস্ক ইতিমধ্যেই পাকিস্তানে বেশ কিছু বিনিয়োগ করেছে, যেমন গার্বেজ ডিসপোজাল, মেট্রো কোচ এবং বাস কোচ ম্যানুফ্যাকচারিং এবং বিমানবন্দর রেস্টোরেশন এবং ডেভেলপমেন্টের মতো কাজগুলি তুরস্ক পাকিস্তানে করে থাকে। কিন্তু রপ্তানি উন্নয়ন শিল্পের এই চুক্তিটি তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে একটি স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউর দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2025 সালের এপ্রিলে তুরস্কের রাষ্ট্রপতি রেসিপ তাইয়িপ এরদোগানের সাথে বৈঠকের সময় শাহবাজ শরীফ এই জমির প্রস্তাবটি দিয়েছিল। তুরস্কের রপ্তানি অঞ্চলগুলিকে অধ্যয়ন করতে এবং তুরস্ক কিভাবে বিনিয়োগকারীদের পরিচালনা করে তা বোঝার জন্য সম্প্রতি একটি পাকিস্তানি প্রতিনিধি দল তুরস্ক সফর করে। আগে এই অঞ্চলগুলি তুরস্ক সরকার দ্বারা পরিচালিত হতো, কিন্তু বর্তমানে তুরস্কের বেসরকারি সংস্থাগুলি সেগুলি পরিচালনা করে থাকে। সেখানকার বিনিয়োগকারীরা প্রায় 20 বছরের ট্যাক্স এক্সেম্পশন, সাশ্রয়ী মূল্যে জমি এবং বিদ্যুৎ ও জলের মতো সুবিধাগুলিকে নিরবিচ্ছিন্নভাবে উপভোগ করে থাকে। কিন্তু এখানে প্রশ্ন যে এই 1000 একরের ল্যান্ডটি প্রায় বিনামূল্যে দিয়ে পাকিস্তানের কি লাভ হবে? পাকিস্তান করাচিকে হাইটেক ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপে রূপান্তরিত করতে চায়। মিডিয়া রিপোর্ট অনুসারে ইপিজেড প্রতিষ্ঠিত হলে করাচি থেকে মধ্য এশিয়া এবং উপসাগরীয় দেশগুলিতে পণ্য সহজেই পাঠানো যাবে। তাছাড়া তুরস্কের কোম্পানিগুলি যদি এই অঞ্চলে পণ্য তৈরি করে তাহলে তাদের পরিবহন খরচ প্রতি টন $4000 থেকে কমে প্রায় $1000 নেমে আসবে। এই নতুন অঞ্চলটি পাকিস্তান এবং তুরস্ক উভয়ের জন্যই পারস্পরিকভাবে লাভজনক প্রমাণিত হতে পারে, যা বায়লাটারাল ট্রেড নতুন উচ্চতায় উন্নতি করতে সহায়তা করবে। আপনাদের মধ্যে যারা গ্লোবাল জিওপলিটিক্স এবং ইন্টারন্যাশনাল রিলেশনে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। সাম্প্রতিক অতীতে পাকিস্তানের শাহবাজ শরীফ এবং আসিম মুনির হোয়াইট হাউসের ড্যানিয়েল রোজেনের সাথে দেখা করেছিলেন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ব্যক্তি হিসেবে এই ড্যানিয়েল রোজেন কে। ড্যানিয়েল রোজেন হলো আমেরিকার জিউস খ্রিস্টান কংগ্রেসের প্রেসিডেন্ট, অর্থাৎ ইহুদি কংগ্রেসের সভাপতি। একবার ভাবুন, এটা হলো সেই পাকিস্তান যারা ইসরায়েলের অস্তিত্বকে তীব্রভাবে অস্বীকার করে এসেছে এবং এমনকি ইসরায়েল হামাস যুদ্ধের সময় থেকেই পাকিস্তান ক্রমাগত প্যালেস্টাইন এবং হামাসের পাশে দাঁড়িয়েছে। এখন সেই পাকিস্তানি বিশ্ব সম্প্রদায়ের সামনে আমেরিকার ইহুদি কংগ্রেসের সভাপতি হিসেবে ইসরায়েলের প্রতিনিধিত্বকারী একজন ইহুদি ব্যক্তির সাথে হাত মেলালো এবং এই ঘটনাটি ঘটেছে রাষ্ট্রপতি ট্রাম্পের নজরদারিতে। এখন আমাদের জানতে হবে এই ধরনের অ্যালাইনমেন্টের পেছনের কারণটি সম্পর্কে, যা দক্ষিণ এশিয়ায় ভারতের ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটের পরিপ্রেক্ষিতে খুবই তাৎপর্যপূর্ণ। দেখুন, আমরা সবাই কম বেশি ডোনাল্ড ট্রাম্পকে চিনি। ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আমাদের সকলেরই হয়তো একটা সাধারণ ধারণা রয়েছে।
যাকে রাষ্ট্রপতি কম এবং বিজনেসম্যান বেশি বলেই মনে হয়, অন্তত আমার তো মনে হয়। প্রেসিডেন্ট হওয়ার আগে ট্রাম্পের প্রথম পরিচয় হলো তিনি একজন বিলিয়নিয়ার এবং তিনি অন্য যে কোনো প্রাক্তন আমেরিকান রাষ্ট্রপতির চেয়ে ব্যবসাটা একটু বেশি বোঝেন। আর ডোনাল্ড ট্রাম্প বিনামূল্যে কিছু দেবে না, এটাই স্বাভাবিক। তিনি প্রতিটি চুক্তি এবং লেনদেনকে আর্থিক শর্ত দিয়ে বিবেচনা করেন। তাহলে এখন প্রশ্ন, এই ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান থেকে কি পেয়েছে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য হলো পাকিস্তানের এই অঞ্চলে পাওয়া রেয়ার আর্থ মিনারেলসের ভান্ডারকে অর্জন করা। এই রেয়ার আর্থ মিনারেলস তাদের ইউনিক ম্যাগনেটিক, গ্লোয়িং এবং ইলেকট্রোম্যাগনেটিক বৈশিষ্ট্যের কারণে প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহজ ভাষায় বললে এটাই বোঝায় যে এই বিরল পৃথিবীর খনিজ পদার্থগুলি সেমিকন্ডাক্টর চিপ তৈরির একটি আদর্শ র মেটেরিয়াল এবং এই সমৃদ্ধ রেয়ার আর্থ মিনারেলসের মধ্যেই বিশ্বের ক্ষমতাধর দেশগুলির মধ্যে ভবিষ্যতের সংঘাতের কারণ লুকিয়ে রয়েছে। কিন্তু আসলে এই ভান্ডার কিন্তু পাকিস্তানে পাওয়া যায় না, বরং এই ভান্ডার রয়েছে বালুচিস্তানে এবং বালুচিস্তান অবৈধভাবে পাকিস্তানের দখলে। এবং ট্রাম্পের লক্ষ্য হলো যে কোনো উপায়ে বালুচিস্তানে প্রবেশাধিকার অর্জন করা, যা আমেরিকাকে ভবিষ্যতে পাকিস্তানে হস্তক্ষেপ করা সাহায্য করতে পারে। এবং এখানে আপনাদের জানিয়ে রাখি যে এই গিভ অ্যান্ড টেক পলিসির মাধ্যমেই পাকিস্তান ডোনাল্ড ট্রাম্প এবং তার সিলেক্টিভ কোম্পানিগুলিকে বালুচিস্তানে প্রবেশের লাইসেন্স দেবে এবং এই লাইসেন্স বা বালুচিস্তানে আমেরিকার প্রবেশ নিশ্চিত করা হবে নেটো পার্টনার তুরস্কের মাধ্যমে, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে তুর্কি কিভাবে এই বিষয়ে আসে এবং কেনই বা তুরস্ককে আমেরিকা এবং করাচির মাঝখানে মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেওয়া হলো। এখানে আপনাদের কাছে হয়তো তুরস্ককে পাকিস্তানের বিনামূল্যে জমি উপহার নীতি এবং তুর্কি দ্বারা করাচিতে এক্সপোর্ট প্রমোশন জোন প্রতিষ্ঠা করা এবং পাকিস্তানের লিডারশিপের ড্যানিয়েল রজেনের মতো একজন প্রভাবশালী ইহুদির সাথে সাক্ষাতের ঘটনাগুলি পৃথক মনে হতে পারে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে এই ঘটনাগুলি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এই এন্টায়ার ডেভেলপমেন্ট মানে এই প্রতিটি ঘটনা একে অপরের সাথে ইন্টারলিঙ্কিং। তাহলে আসুন জেনে নেওয়া যাক এক এক করে কারণগুলি। প্রথমত, তুর্কিকে ফার্স্ট প্রিভিলেজ কেন দেওয়া হলো? তুর্কি হলো একটি নেটো কান্ট্রি, বাট নেটো সদস্য হওয়া সত্ত্বেও তুরস্ক রাশিয়ার ইম্পর্টেন্ট ডিফেন্স পার্টনার এবং আমরা ইতিমধ্যেই জেনেছি যে তুরস্কই একমাত্র নেটো কান্ট্রি যারা S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমের মতো রাশিয়ান মিলিটারি হার্ডওয়্যার ব্যবহার করছে এবং সম্প্রতি রাশিয়া তুরস্ককে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম পুনরায় ক্রয় করার জন্য অনুরোধ করেছে। কিন্তু পশ্চিমী ব্লকের সদস্য হওয়ায় তুর্কি বর্তমানে আমেরিকার F-35 স্টিলথ ফাইটার জেট কর্মসূচিতে জড়িত হতে চায়, কারণ তুর্কি নেটোর একটি অ্যাক্টিভ মেম্বার এবং স্পষ্টতই তুর্কি হলো পশ্চিমী ব্লক মানে ওয়েস্টার্ন ব্লকের একজন সদস্য এবং এই কার্যকলাপের মাধ্যমে তুর্কি তার সশস্ত্র বাহিনীকে আমেরিকার আধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত করার পরিকল্পনা করছে এবং আমেরিকা থেকে সম্ভাব্য সকল রকমের মডার্ন ওয়েপেন সিস্টেম কিনতে চায় তুর্কি এবং এর জন্য তুর্কি এক বিপুল অর্থ ব্যয় করতে প্রস্তুত। এখান থেকেই শুরু হয় পাকিস্তানের ইনভলভমেন্টের গল্পটি। পাকিস্তান, যাকে সারা বিশ্ব চীনের পালতু কুকুর হিসেবেই চিনে এসেছে এবং যারা একসময় চীনের ক্লোজ ডিফেন্স পার্টনার ছিল, কিন্তু আজকের দিনে পাকিস্তানকে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সের দ্বার প্রান্তে নিয়ে আসার একটি প্রবল চেষ্টা করা হচ্ছে এবং এই চেষ্টাকে বাস্তবায়িত করা হচ্ছে তুর্কির মাধ্যমে, কারণ তুর্কি হলো একটি ইনফ্লুয়েন্সিয়াল ন্যাটো কান্ট্রি। দ্বিতীয়ত, পাকিস্তান কেন এই সুযোগটি শুধুমাত্র তুর্কির জন্যই উন্মুক্ত রেখেছিল? এই সুযোগ তো আমেরিকা বা অন্য যে কোনো দেশকে দেওয়া যেতে পারত, কারণ তুরস্ক একটি মুসলিম দেশ এবং পাকিস্তানের মতো একটি ইসলামিক দেশ যদি তুরস্কের মতো একটি প্রভাবশালী নেটো কান্ট্রিকে 1000 একরের জমি প্রদান করে, সেই ক্ষেত্রে পাকিস্তানের অভ্যন্তরে এই ব্যাপারটা নিয়ে খুব একটা বিতর্ক তৈরি হবে না। এখানে একটি ব্যাপার আমাদের বুঝতে হবে যে জন্মলগ্ন থেকেই পাকিস্তানে এক অদ্ভুত ধরনের ডিফেক্টিভ আইডিয়ালিজম প্রচলিত রয়েছে। যদি আপনি একজন মুসলিম হন তবেই পাকিস্তানে আপনার কথা শোনা হবে বা আপনার কথাকে গুরুত্ব দেওয়া হবে, কিন্তু আপনার মতাদর্শ এক্ষেত্রে পাকিস্তানের কতটা ক্ষতি করছে তাতে পাকিস্তানে কিচ্ছু যায় আসে না।
কিন্তু আপনি যদি অমুসলিম হন এবং একই সাথে পাকিস্তানের জন্য ভালো করতে চান, তবুও আপনাকে প্রত্যাখ্যান করা হবে। আর তুর্কি তো পাকিস্তানের জন্য ভালোই করেছিল। অপারেশন সিঁদুরের সময় আমরা দেখেছি যে তুরস্ক ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাকিস্তানকে হাজার হাজার ড্রোন পাঠিয়েছিল, যদিও ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম তুর্কির ড্রোনের 12টা বাজিয়ে দিয়েছিল। যাই হোক, সেটা ছিল ভিন্ন বিষয়। কিন্তু আমেরিকা এবং চীনের উপস্থিতির কারণেই পাকিস্তান আবার নতুন করে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হতে চলেছে। পাকিস্তানের সিপিইসি প্রজেক্ট বন্ধ হওয়ার পর চীন পাকিস্তানে বিনিয়োগ করা প্রায় বন্ধ করে দিয়েছিল, কিন্তু কয়েক মাস ধরে চীন পাকিস্তানে পুনরায় বিনিয়োগ শুরু করেছে, যা শুধুমাত্র পাকিস্তানের দ্বিমুখী নীতির জন্য। কারণ ভারতে একটি অবিচ্ছিন্ন ডিস্টারবেন্স ক্রিয়েট করে ভারতকে চাপে রাখার জন্য পাকিস্তানের মতো একটি পাগল কুকুর চীনের দরকার। তাই চীন কখনোই চাইবে না যে পাকিস্তান ওয়েস্টার্ন ব্লকের হাতে বিক্রি হয়ে যাক। পাকিস্তানের চরিত্র সম্পর্কে এখানে একটি বিষয় আলোচনা করা খুবই দরকার। স্বাধীনতার পর থেকে পাকিস্তান আমেরিকার অধীনে দাসত্বের প্রথা গ্রহণ করেছিল, কারণ তার টলমল অর্থনীতিকে জাগিয়ে তোলার জন্য, এবং যে কোনো প্রকারে অর্থ উপার্জন করাই ছিল পাকিস্তানের একমাত্র লক্ষ্য, এবং এই প্রথা দীর্ঘ দশক ধরে অব্যাহত ছিল। আর এই দৃষ্টিকোণ থেকেই আমেরিকা ছিল পাকিস্তানের পুরনো বাপ। কিন্তু যখন চীন দ্বিতীয় বৃহত্তর অর্থনীতিতে পরিণত হয়, তখন পাকিস্তান আমেরিকাকে পাশে রাখে এবং নতুন বাপ চীনের পক্ষ নেয়। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে পাকিস্তানের চীনা বিনিয়োগের শীর্ষ সময়ে কিভাবে ধীরে ধীরে গোয়াধর বন্দর সহ সিপিইসি প্রকল্প পাকিস্তানের হাতছাড়া হয়েছিল, এবং বিপুল পরিমাণে চীনা ঋণ পরিশোধ করতে না পারার কারণে চীন পাকিস্তানে অর্থ প্রবাহ বন্ধ করে দেয়। ঠিক সেই সময় পাকিস্তান আবার তার পুরনো বাপ আমেরিকার শরণাপন্ন হয় এবং আগের মতোই আমেরিকার সাথে একটি মিত্রতা গড়ে তোলার চেষ্টা করে এবং চীনকে উপেক্ষা করে। কিন্তু চীন কখনোই পাকিস্তানকে এত সহজে ছেড়ে দেবে না, কারণ সিপিইসি প্রকল্পের বিশাল ঋণ এখনও পরিশোধ করতে পারেনি পাকিস্তান, এবং এই কারণেই পাকিস্তান একটি বিপর্যয়কর পরিবর্তনের সময়কাল ভোগ করছে। বর্তমান পরিস্থিতি পাকিস্তানকে এমন এক ট্রানজিশনে ফেলে দিয়েছে, যার ফলে পাকিস্তানকে এখন দুই নৌপথে পা দিয়ে চলতে হচ্ছে। একদিকে রয়েছে চীনের চোখ রাঙানি এবং অন্যদিকে আমেরিকা তারই এক নেটো মেম্বারকে দিয়ে ওয়েস্টার্ন ব্লকে অন্তর্ভুক্ত করানোর চেষ্টা করছে। এখন আপনারা হয়তো ভাবছেন যে পাকিস্তানের আমেরিকার জিউস কংগ্রেসের সাথে হাত মেলানো, সৌদি আরবের সাথে একটি স্ট্র্যাটেজিক ডিফেন্স ডিল সাইন করা এবং তুরস্ককে অযাচিতের মতো 1000 একর জমি দান করা, এইসব ঘটনাগুলি হয়তো কোইন্সিডেন্স ছাড়া কিছুই নয়। কিন্তু এই ঘটনাগুলি কখনোই কোইন্সিডেন্স নয়। এর পেছনে রয়েছে এক বড় জিওপলিটিক্যাল গেম, যা হতে পারে পাকিস্তানকে নেটো তথা ওয়েস্টার্ন ব্লকের দিকে টেনে নিয়ে আসার এক বড়সড় পরিকল্পনা। কারণ ইতিমধ্যেই চায়না, রাশিয়া এবং ভারতের উদীয়মান সাউথ এশিয়া ব্লকের শক্তিশালী ইকোনমিক এবং মিলিটারি পাওয়ার আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। এবং সম্প্রতি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিংয়ে এই জিনিসটাই দেখেছি আমরা, কিভাবে চীন, রাশিয়া এবং ভারতের প্রতিনিধিরা একই প্ল্যাটফর্মে মিলিত হয়েছিল। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, যখন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইহুদি কংগ্রেসের প্রেসিডেন্ট ড্যানিয়েল রোজেনের সাথে দেখা করেন এবং রোজেনের প্রশংসায় পঞ্চমুখ হন, তাহলে একটা প্রশ্ন, পাকিস্তান কি ইসরায়েলকে স্বীকৃতি দেবে? আর যদি দেয়, তাহলে কিভাবে দেবে? আমরা সকলেই জানি যে পাকিস্তান এমন একটি ঋণগ্রস্ত দেশ, যা টিকে থাকা আমেরিকা বা চীনের সাহায্যের ওপর নির্ভরশীল। যদি পাকিস্তানকে টাকা দেওয়া হয়, তাহলে ইসরায়েলকে স্বীকৃতি দিতে পাকিস্তানের 1 মিনিটও সময় লাগবে না। কিন্তু এই মুহূর্তে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি সবথেকে বড় প্রশ্ন হলো, ভারত কিভাবে দেখছে এই ঘটনাটিকে। সাউথ এশিয়ার এই অঞ্চলে তুরস্কের এন্ট্রি ভারতের ওপর কি কোনো প্রভাব ফেলতে পারে? যদি জিওপলিটিক্যালি এবং শুধুই পারস্পরিক বাণিজ্যের প্রেক্ষাপটে ব্যাপারটি দেখা হয়, তাহলে আমি বলবো ভারতের জন্য এই ঘটনাটি যথেষ্ট অ্যালার্মিং হলেও একটি মিনিমাল বা খুবই সামান্য প্রভাব বিস্তার করবে ভারতের ওপর, যা ট্যাকেল করার মতো সামর্থ্য ভারতের রয়েছে। কিন্তু যদি তুরস্ক পাকিস্তানের এই সম্পর্কটি
একটি যৌথ সামরিক জোট বা জয়েন্ট মিলিটারি অ্যালায়েন্সে রূপান্তরিত হয়, বিশেষ করে ড্রোনস, নেভি এবং ফাইটার জেট টেকনোলজি ট্রান্সফার ভিত্তিক হয়, তখন ভারতের উচিত সমগ্র স্বার্থকে বজায় রেখে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং নিরাপত্তা সম্ভাবনাকে শক্তিশালী ও বিস্তৃত করা। বলাই বাহুল্য যে ভারত সেটাই করবে। বর্তমান ভারতের ডিফেন্স স্ট্র্যাটেজি এবং জিওপলিটিক্যাল ডিপ্লোমেসি সম্পর্কে আমরা যথেষ্ট আশাবাদী, কারণ এটা হতে পারে চীনের সম্প্রসারণবাদ নীতির একটি বিস্তৃত পথ বা আমেরিকার পাল্টা ঘুরে দেখার একটি পরিকল্পনা। ভারতবাসী হিসেবে এবং ভারতবর্ষের স্বার্থে প্রতিটি ভারতীয়দের সজাগ থাকতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার অনুরোধ রইল আপনাদের কাছে। টিল দেন, জয় হিন্দ।